অনেক বাবা-মা আমার কাছে এসে বলেন যে, "আপনারা তো বলেন বাচ্চার সাথে একটা সুন্দর সময় কাটাতে বা ওর সাথে একটা সুন্দর যোগাযোগ মেইনটেইন করতে। কিন্তু আমি যখন ওর সাথে কথা বলতে চাই বা ওর সাথে সুন্দর একটা সময় কাটাতে চাই, ও চুপ করে থাকে। ও কথা বলতে চায় না বা ওর কোনো বিষয় আমাদের সাথে শেয়ার করতে চায় না।" হ্যাঁ, একজন বাবা বা মা হিসেবে আমরা এটা ভীষণভাবে চাই যে আমার বাচ্চা আমার সাথে সুন্দর একটা যোগাযোগ রাখুক। ও ওর বিষয়গুলো আমার সাথে ওপেনলি শেয়ার করুক। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে টিনেজার, বিশেষ করে যে টিনেজার বা কিশোর বয়সী যে বাচ্চারা আছে ওরা ওদের বিভিন্ন কারণে বা বিভিন্ন পরিস্থিতির কারণে ওরা ভীষণ স্ট্রেস থাকে বা ওদের এটা যেহেতু একটা ডেভেলপমেন্টাল একটা জায়গা বা ট্রানজিশন পিরিয়ড, এই জায়গায় দেখা যাচ্ছে ওদের অনেক ইস্যুস থাকে। সেক্ষেত্রে বাবা-মার সাথে এবং তার সাথে বিভিন্ন সম্পর্ক, এছাড়াও অনেক বিভিন্ন কারণ থাকতে পারে যে কারণে বাবা-মার সাথে তার মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। যেটা হয়তো তারা বাবা-মারাও অনেকে বলেন যে, "আমার বাচ্চা তো আগে আমার সাথে এমন করত না, কিন্তু এখন কেন?" কারণ আমরা জানি যে কিশোর বয়সে বাচ্চার মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো আসে। এখন এই জায়গাটায় আমরা কিছু ধাপে কাজ করতে পারি যাতে করে বাচ্চার সাথে আমার যোগাযোগটা সুন্দর হয়। ১ম যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমি আমার বাচ্চার যে অনুভূতিগুলো আছে সেগুলো বুঝে কথা বলবো। ওর ফিলিংটা, ও যেটা ফিল করছে যেকোনো পরিস্থিতিতে, সেটা যদি আমি বুঝে কথা বলতে পারি, তাহলে ও বুঝবে যে হ্যাঁ, আমার বাবা-মা আমার সাথে আছে বা আমার বিষয়টা তারা বুঝতে পারছে। এটা যদি একটা এক্সাম্পল দিয়ে শেয়ার করি, যেমন একজন টিনেজাররা অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা-মাকে এসে বলে যে, আমার ফ্রেন্ডরা আজকে ওরা একসাথে গ্রুপে কাজ করেছে। কিন্তু আমাকে ওরা নেয়নি বা আমাকে ইনফর্মও করেনি। তো এই বিষয়টা আমার খুব খারাপ লেগেছে। ও ভীষণ মন খারাপ করে। তখন অনেক সময় আমরা বলে থাকি যে, ঠিক আছে, এরকমটা হয়েই থাকে বা আমাদের সময় আমরাও যখন তোমাদের মতো ছিলাম, আমাদের বন্ধু-বান্ধবরাও এরকম করেছে। তো এটা কোনো বিষয় না। কালকে ওদের সাথে কথা বলে নিও।" তো এক্ষেত্রে আমি যেটা করছি যে আমি প্যারেন্টস হিসেবে আমি ওর ইমোশনটাকে ভ্যালিডেট করতে চাচ্ছি না বা আমি ভ্যালিডেট করছি না। তো কেন করছি না? কারণ হচ্ছে আমি অ্যাজ এ প্যারেন্টস আমি চাচ্ছি ও যেন এই কষ্টটাকে কোপ আপ করতে পারে বা খাপ খাইয়ে নিতে পারে এবং হচ্ছে কষ্টটাকে ছোট করে দেখে, যাতে ও যেকোনো কষ্ট মোকাবেলা করতে পারে। সেক্ষেত্রে আমি বাবা বা মা হিসেবে আমার উদ্দেশ্যটা সঠিক। কারণ আমি অবশ্যই চাইবো আমার সন্তান কষ্টটাকে মোকাবেলা করা শিখুক। কিন্তু বাস্তব ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চাটা ফিল করলো বা ও বুঝতে পারলো যে আমি যে কষ্টটা ফিল করছি বা আমার যেখানে একটা সাফোকেটেড লাগছে বা আমি যেখানে হার্ট হয়েছি, আমার মা বা বাবা সেটা বুঝে নাই বা আমার পরিবারের যে সদস্যটাও আছে সে বুঝতে পারে নাই। এখন কথা হচ্ছে যে আমরা যখন একটু এভাবে বাচ্চাটাকে বলবো যে হ্যাঁ, আমি বুঝতে পারছি যে তোমার ফ্রেন্ডরা যখন তোমার সাথে এভাবে করেছে, তোমাকে এই জিনিসটা কষ্ট দিয়েছে। তখন দেখা যাবে ওর ভিতরে একটা শান্তি ফিল হবে যে না, আমার অনুভূতিটা মা বা বাবা বুঝতে পেরেছে। কারণ হচ্ছে এই মুহূর্তে ও ইমোশনাল জায়গা থেকে অনেক ভালনারেবল থাকে। এবং যখন আমরা এই সাপোর্টটা দিই যে হ্যাঁ, তোমার রিজনটা সঠিক বা তুমি যেটা ফিল করেছো এটা রাইট, তোমার ইমোশনটা রাইট বা এই পরিস্থিতিতে এরকম ফিল করাটা স্বাভাবিক। এই পরিস্থিতিটা বলতে আমরা খেয়াল করব, হয়তো এই পরিস্থিতিতে আমরা অন্যভাবে ডিল করতাম, বাট ওর অ্যাঙ্গেল থেকে, ওর ব্যাকগ্রাউন্ড থেকে যেভাবে ডিল করছে বা যেভাবে ফেস করছে, আমি যদি সেই অ্যাঙ্গেল থেকে বা ওর ব্যাকগ্রাউন্ড থেকে ও যেই পরিস্থিতিতে আছে ওর এইজ অনুযায়ী সেইভাবে আমি বোঝার চেষ্টা করি, তখন ওর জিনিসটা আমারও বোঝাটা সহজ হয়ে যাবে এবং ও ফিল করবে যে আমার বাবা-মা আমার অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে বুঝতে পারছে। আরেকটা জিনিস যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে বাউন্ডারি সেট করা। বাউন্ডারি সেট হচ্ছে এমন যে সে কোন কাজটা করবে এবং কোন কাজটা করবে না। এটা নিয়ে আসলে প্যারেন্টসদের সাথে চাইল্ডদের অনেক কনফ্লিক্ট তৈরি হয়। সেক্ষেত্রে আমরা যদি একটু বাউন্ডারি সেট করি যে এই কাজটা করা যাবে, এই কাজটা করা যাবে না এবং এই কাজটা করা যাবে, এটার রেশনালটা কি? কেন এই কাজটা করবে এবং কেন এই কাজটা করবে না? সেটাও আমি সুন্দরভাবে ধীরে, ধীরে আমি আমার সন্তানকে বুঝিয়ে বলার চেষ্টা করব এবং ওকে জানানোর চেষ্টা করব। এখন এই জায়গায় দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক বাচ্চা এই বাউন্ডারিটা মেইনটেইন করে না বা সে রুলস ব্রেক করে ফেলে। তার মানে কি তখন খুব কঠিন শাস্তি দিব? অবশ্যই না। সেক্ষেত্রে আমাদের জিনিসটা এমন হবে যে আমরা অনেক সময় কিন্তু অনেক শাসন করতে পারি বা অনেক ফার্ম হতে পারি বা কঠোর হতে পারি। কিন্তু সেটা শান্তভাবেও করা যায়। আমরা চেষ্টা করব শান্তভাবে কঠোর বা ফার্ম হতে। আরেকটা জিনিস এখানে আমরা একটু এক্সাম্পল দিয়ে যদি শেয়ার করি, যেমন হচ্ছে ১৫ বছরের একটা বাচ্চা বা সন্তান, সে দেখা যাচ্ছে যে খুব রাতে অনেকক্ষণ ধরে মোবাইল দেখছে। এটা আমাদের অনেক ক্লায়েন্ট এসেই বলে যে অনেকক্ষণ তার মোবাইলের প্রতি যে জায়গাটা। তো এই মোবাইল দেখার ফলে যেটা হচ্ছে যে ওর রাতের ঘুমের ক্ষতি হচ্ছে এবং পড়াশোনারও ক্ষতি হচ্ছে। তো এই জায়গাটায় আমরা অনেক সময় বলি যে, "তুমি এখনই মোবাইল দাও।" আমি বলছি, "তোমাকে এখনই দিতে হবে।"
এবং তুমি সারাদিন শুধু মোবাইল দেখছো। এভাবে ওকে আমরা অনেকভাবে জাজ করে ফেলছি বা বলে ফেলছি বা শাসন করে ফেলছি। ফলাফল কি হচ্ছে? ওর সাথে আমার একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। ওর সাথে আমার আ একটা দূরত্ব বেড়ে যাচ্ছে এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ওর লুকিয়ে বা আ আমাকে না বলেই মোবাইল দেখার একটা প্রবণতাও বেড়ে যাচ্ছে। তো এখানে আমরা যেটা করতে পারি, আমরা আ ওকে আমরা কারণটা বলবো। কিন্তু সেখানে কারণে অবশ্যই আমার কেয়ার থাকবে, কন্ট্রোল না। আমি কেয়ারিং ওয়েতে আমি আমার এখানে আমার কারণটাকে এক্সপ্লেইন করব, ওর সাথে শেয়ার করব। যেমন হচ্ছে আমি যদি বলি, "হ্যাঁ, আমি বুঝতে পারছি যে তুমি এতক্ষণ ধরে মোবাইল দেখছো। কারণ হচ্ছে তুমি তোমার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করছো বা হচ্ছে তোমরা কোনো একসাথে গ্রুপ স্টাডি করছো। সেটা অবশ্যই তোমার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এই সময় যদি তোমার সময়টাকে তুমি এভাবে অতিবাহিত করো, তাহলে দেখা যাবে যে তোমার এতে করে মনোযোগ নষ্ট হবে এবং তুমি ঘুমের ক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্ত হবে তোমার।" তো এই বিষয়টা যখন আমি বলছি, তখন কিন্তু ওর ভিতরে rationalটা রিয়ালাইজ আসবে যে হ্যাঁ, আমার মা-বাবা যেই জিনিসটা বলছে সেটা অবশ্যই একটা লজিক আছে। আরেকটা জিনিস যেটা আমরা খেয়াল রাখবো এই রুলসগুলো মেক করার ক্ষেত্রে, যে রুলসগুলো অবশ্যই স্পষ্ট হবে যে ফ্যামিলিতে এই রুলসটা খুব ক্লিয়ার থাকবে। এটা ফ্যামিলি রুল, 10টার পরে মোবাইল দেখা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে আমরা কি করতে পারি, এখানে আমরা হচ্ছে একটা জিনিস সেট করতে পারি যে ওকে একটা চয়েস দিতে পারি বা ওকে একটা রেসপন্সিবিলিটি দিতে পারি যে তুমি তোমার মতো করে একটা সময় সেট করতে পারো। তবে অবশ্যই সেটা আমরা দুজনে মিলে একটা সময় সেট করব। সেখানে কোন টাইম সুবিধা বা কোন টাইমে অসুবিধা, ওভাবে করে আমি আমাদের একটা সময় সেট করব। সেখানে ওর জিনিসটাও একটা প্রায়োরিটি থাকবে এবং সেক্ষেত্রে ও যেখানে বলছে যে এই টাইমে আমি দেখতে চাই, সেখানে ও কেন দেখতে চাচ্ছে না এবং যেই টাইমে ওর দেখাটা প্রয়োজন, সেই টাইমে আমি অবশ্যই ওর সাথে একটা কোলাবোরেটিভ একটা আলোচনা করে আমরা ওই জিনিসটাকে ফিক্সড করব। আরেকটা যেই বিষয় হচ্ছে কনসিকুয়েন্সেসটা সেট করা। যেমন হচ্ছে এই যে ও যখন অনেক সময় দেখা যায়, অনেকেই বলে যে বাচ্চারা মোবাইল ছাড়তে চাচ্ছে না বা দিচ্ছে না। ও যখন দিচ্ছে না বা ওই টাইম ক্রস করছে, তখন এক্ষেত্রে আমরা কিছু জিনিস খেয়াল করব যে ফলাফল হিসেবে আমি কী দেবো। হয়তো পরের দিন সে মোবাইলটা আর পাচ্ছে না বা হচ্ছে ও কোনো ধরনের কোনো সুবিধা পেত, যেটাকে আমরা বলি প্রিভিলেজ উইথড্রল, সে সুবিধা সে আর পাবে না। ফ্যামিলি থেকে যে সুবিধাটাও ছিল সেটা আমরা উইথড্র করে নেব। তো আরেকটা জিনিস হচ্ছে আমি কি করতে পারি যে থট ইন্টারচেঞ্জ, যেটা আমাদের আরেকটা টেকনিক। থট ইন্টারচেঞ্জের ক্ষেত্রে কি হবে যে বাবা-মা এবং সন্তান তাদের ভাবনা, তাদের অনুভূতি, তাদের দৃষ্টিভঙ্গি এগুলো আদান-প্রদান করবে এবং তাদের যে অনুভূতিগুলো তারা শেয়ার করবে বা তাদের যে মতামত যারা প্রদান করবে, অবশ্যই একে অপরের প্রতি রেসপেক্টফুল থাকবে। অর্থাৎ তাদের প্রত্যেকের মধ্যে সম্মান করেই তারা কথাগুলো বলবে এবং আরেকটা যেটা খেয়াল করতে হবে যে আমি ইন্টারেস্ট দেখাচ্ছি কিনা। অবশ্যই যখন একে অন্যের কথাগুলো বলছি বা একে অন্যের কথা শুনছি, তখন অবশ্যই আমার ইন্টারেস্ট শো করতে হবে। যেমন আমরা কিভাবে করতে পারি, "হ্যাঁ, কি হয়েছে বলো তো বিষয়টা? এরপরে কি হয়েছে?" বা আমরা প্যারাফ্রেজ করতে পারি যে ও যেই ঘটনাটা বলল, আমি সেটা যদি আবার আমার মতো করে আমি ওর সাথে শেয়ার করি যে, "হ্যাঁ, আমি বুঝতে পারছি যে এখানে এই জিনিসগুলো হয়েছিল।" তখন ও বুঝতে পারবে যে আমার মা-বাবা আমার সাথে আছে বা আমার বিষয়টাকে তারা শুনেছে। হ্যাঁ? তো এইভাবে করে কি হয় যে তাহলে আমাদের মধ্যে এই আ থট ইন্টারচেঞ্জ করার যে জায়গাটা, এই জায়গাটা আরও কার্যকরী হবে। এবং এখানে যেটা হয় যে বাচ্চা অনেক সময় আছে তাদের বন্ধু-বান্ধব নিয়ে অনেক কথা থাকে, তাদের ক্যারিয়ার নিয়ে কথা থাকে। সেখানে তারা ওপেনলি বাবা-মার সাথে শেয়ার করতে পারে এবং যেটা হয় তাদের একটা ইমোশনাল সেফটি তৈরি হয় এবং আমাদের সন্তান এবং বাবা-মার মধ্যে যে রাগ বা বিদ্রোহ থাকে, সেই জিনিসগুলো এবং কমে আসে এবং গোপনীয়তাটা কমে আসে। এবং এখানে এই ওয়ের মাধ্যমে আমরা যেটা হয় যে আমাদের সন্তান এবং বাবা-মার মধ্যে আমরা একটা ব্রিজ তৈরি করতে পারি এবং নিজেদের মধ্যে একটা ট্রাস্ট ওর দিয়ে একটা রিলেশনশিপ আমরা তৈরি করতে পারি। তো পরিশেষে বলব যে এই যে আমাদের যে সম্পর্কর জায়গা আমরা চাই যে সুন্দর করতে, সেটাকে কারেকশন করার জন্য বা কানেকশন করার জন্য অবশ্যই আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। আমরা চেষ্টা করব আমাদের সন্তানের সাথে এই জিনিসগুলো মেইনটেইন করতে এবং আরও কিছু জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে কোন জিনিসগুলো আমরা করব না। যেমন হচ্ছে আমরা বাবা-মা হিসেবে অনেক সময় কি করি, বাচ্চাকে লেবেল করে ফেলি যে তুমি সোশ্যাল না বা তুমি হচ্ছে মানুষের সাথে মিশতে পারো না। তো সেই জায়গায় আমি যেমন কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ওর বন্ধু-বান্ধবের যে বিষয়টা ছিল যে বন্ধুরা ওকে গ্রুপে নেয় নাই। তখন এরকম ঘটনা যদি বাচ্চাটার ক্ষেত্রে ঘটে থাকে, তখন সে এটাকে আবার কানেক্ট করবে যে হ্যাঁ, তার মানে আমার মা যেটা বলেছে আসলেই তাই। এটা আমাকে প্রুফ করালো যে আমি আসলেই সোশ্যাল না। এই জিনিসটাকে ওর মধ্যে একটা হীনমন্যতা তৈরি করবে, ওর কনফিডেন্ট লেভেলটাকে অনেক বেশি কমিয়ে দেবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় কি করি, কম্পেয়ার করে ফেলি যে তোমার কাজিন এমন করেছে বা তোমার সিবলিংস ভাই-বোনের ক্ষেত্রে যে তোমার ও এরকম করেছে। এই জিনিসটাও কিন্তু বাচ্চার মধ্যে অনেক বেশি লো ফিল করায় এবং তাতে করে কি হয় আমাদের বাবা-মার মধ্যে এবং সন্তানের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে লেকচার মেথড।
যে আমি কখনোই আমার বাচ্চার সাথে যখন যোগাযোগ করব, তখন অবশ্যই লেকচার মেথডে কথা বলব না। কারণ কি ওই মুহূর্তে কি হয় যে বাচ্চা তখন ওর কোনো স্পেস থাকে না বলার মতন। অবশ্যই এটা একটা কোলাবোরেটিভ ওয়ার্ক। সেখানে আমার সন্তানও কথা বলবে, আমিও বলবো এবং একে অপরের প্রতি সম্মান রেখে বা রেসপেক্টটা রেখে। তাহলে আমাদের সন্তান এবং বাবা-মার মধ্যে সম্পর্ক জায়গাগুলো অনেক সুন্দর হবে।